প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আজকে যারা এই লাইভ প্রোগ্রাম দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ডিসকাস করব প্যাথোলজি অফ দি মেল জেনিটাল সিস্টেম এবং আমি ডক্টর আসাদুজ্জামান। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিস্টোপ্যাথোলজি, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। যে কোনো একটা সিস্টেমের যখন আমাদের যে কোনো একটা সিস্টেমের ডিজিজ যদি জানতে হয় তাহলে আমরা সবসময় বলি যে এটার অ্যানাটমি এবং ফিজিওলজি ভালো করে জানতে হবে। আমাদের আজকে আমরা যে ডিজিজগুলো নিয়ে আলাপ করব সেটা হচ্ছে মেল জেনিটাল সিস্টেম, বিশেষ করে ডিজিজ অফ দি পেনিস অ্যান্ড টেস্টিস আজকে আলোচনা করব এবং পরবর্তীতে হয়তো ডিজিজ অফ দি প্রোস্টেট নিয়ে আমরা কিছু ডিসকাশন করব। তো ডিজিজ অফ দি পেনিস যদি আলাপ করতে যাই, এখানে যদি আমরা অ্যানাটমিক স্ট্রাকচারটা যদি জানি, অ্যানাটমিটা যদি জানা থাকে তাহলে এর মধ্যে কি কি ডিজিজ হতে পারে তাহলে এটা কিন্তু সহজেই আমরা বুঝতে পারবো। যেমন আমরা দেখতে পাচ্ছি যে মেইন অ্যানাটমিক কম্পোনেন্টস অফ দি পেনিস হচ্ছে সাধারণত কর্পাস, গ্ল্যান্স এন্ড প্রিপিউস। এর মধ্যে দেখা যাচ্ছে যে দুটো কম্পার্টমেন্ট থাকে, সাধারণত কর্পোরা ক্যাভার্নোসা, দুইটা ভাস্কুলার, দুই পাশে দুটো ভাস্কুলার স্পেসেস এন্ড কর্পোরা স্পঞ্জিওসাস সাধারণত সেন্ট্রালি থাকে, যেটার মধ্যে দিয়ে ইউরেথ্রা, পেনাইল ইউরেথ্রা পাস করে। আমরা যদি ছবিটা দেখি তাহলে দেখবো যে এই যে দুই পাশে দুইটা ক্যাভার্নোসা, কর্পাস ক্যাভার্নোসা, এর মাঝখানে হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসাস। দিস ওয়ান ইজ কর্পোরা স্পঞ্জিওসাস এবং কর্পোরা স্পঞ্জিওসাস সামনের দিকে এসে গ্ল্যান্স পেনিস তৈরি করে এবং ইউরেথ্রা যেটা পেনাইল ইউরেথ্রা, পেনাইল পার্ট অফ দি ইউরেথ্রা, সেটা কিন্তু এই কর্পোরা স্পঞ্জিওসামে থাকে। আর বাহিরের দিকে যেটা থাকে, এর বাইরে থাকে আমরা জানি যে স্কিন থাকে, তাই না? স্কিন থাকে। তাহলে ডিজিজ কি হবে? এর ডিজিজ কিন্তু এই যে অ্যানাটমি, এই অ্যানাটমির সাথে রিলেটেড ডিজিজ হবে। দেখা যাবে স্কিনে কিছু, স্কিনের যেসব ডিজিজ হয়, যেসব টিউমার হয় সেসব হবে। কর্পোরা ভাস্কুলার স্পঞ্জিওসাস থেকে যে ডিজিজ হয়, আর কিছু নিচের দিকে যে ইউরোথেলিয়াল এপিথেলিয়াম থাকে সেখানে কিছু ডিজিজ হতে পারে। তাহলে স্কিন, গ্লান্সে যে স্কিন থাকে সেটা কিন্তু একটা নন ক্যারাটিনাইজ স্টেডিফাইড স্কোমাস এপিথেলিয়াম থাকে, সাধারণত 5 to 6 লেয়ার থিক হয় এবং সার্কামসিশনের পরে, আফটার সার্কামসিশন সাধারণত এটা ক্যারাটিনাইজড হয়ে যায়। তাহলে যে কোনো অর্গানের যদি ডিজিজ আমরা চিন্তা করি, সাধারণত কনজেনিটাল অ্যানোমালিজ দিয়ে আমরা শুরু করি। কিছু কনজেনিটাল অ্যানোমালিজ হয়, কিছু ইনফ্ল্যামেটরি লিশন হয়। মোস্ট অফ দি অর্গান আমরা যে কোনো অর্গানের যদি ডিজিজ বলে তাহলে আমরা দেখব যে কিছু কনজেনিটাল অ্যানোমালিজ হয়, কিছু ইনফ্ল্যামেটরি ডিজিজ হবে, ইনফেকশাস ডিজিজ হয় সাধারণত, এবং টিউমারাস কন্ডিশন হয়। এখন ডিজিজ অফ দি পেনিসের মধ্যে কনজেনিটাল অ্যানোমালিজ অনেক কিছুই হয়, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এবং সবচেয়ে বেশি ফ্রিকুয়েন্টলি হয় সেটা হচ্ছে হাইপোস্পেডিয়াস, আর এটা হচ্ছে এপিস্পেডিয়াস এন্ড ফাইমোসিস। হাইপোস্পেডিয়াস এন্ড এপিস্পেডিয়াস এগুলো সাধারণত ইউরেথ্রাল গ্রোবে যে মেলফরমেশন থাকে এবং সেন্ট্রাল যে ক্যানেলটা থাকে সেখানে অ্যাবনর্মাল ওপেনিং তৈরি হয়। যদি ভেন্ট্রাল সারফেসে হয়, ভেন্ট্রাল সারফেসে হলে সেটা হচ্ছে হাইপোস্পেডিয়াস, আর যদি ডরসাল সারফেসে হয় এপিস্পেডিয়াস। সাধারণত যদি ইরেক্ট অবস্থায় থাকে তাহলে অ্যান্টেরিয়রলি যেটা থাকে সেটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস এন্ড পোস্টেরিয়রলি যেটা থাকে সেটা হচ্ছে ডরসাল সারফেস। তাহলে ভেন্ট্রাল সারফেসের যে অ্যাবনর্মালিটি থাকে, ম্যালফরমেশন থাকে, ম্যালফরমেশনের জন্য যে ইউরেথ্রাল ওপেনিং হয় সেটাকে বলে হাইপোস্পেডিয়াস। আর যদি ডরসাল সারফেসে হয়, ডরসাল সারফেসে যে ওপেনিং থাকে সেটার জন্য হবে এপিস্পেডিয়াস। সাধারণত এই ধরনের হাইপোস্পেডিয়াস বা এপিস্পেডিয়াসের সাথে অ্যাসোসিয়েশন থাকতে পারে ডেসেন্ট অফ দি টেস্টিস এর ফেইলিউর হতে পারে। সাধারণত দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে যে হাইপোস্পেডিয়াস এপিস্পেডিয়াস সাথে হয়তো নর্মাল ডেসেন্ট অফ টেস্টিস হয় নাই, সেটা আমরা পরে ডিসকাশন করব। এবং ইউরিনারি ট্র্যাক্টের আদার মেলফরমেশনও থাকতে পারে। এবং এই দুইটা কন্ডিশনের মধ্যে হাইপোস্পেডিয়াস আর নিউবোস্পেডিয়াসের মধ্যে সাধারণত হাইপোস্পেডিয়াসটা হচ্ছে মোর কমন। কি সমস্যা হয় ইউরিনারি ট্র্যাক্টের এই হাইপোস্পেডিয়াস বা এপিস্পেডিয়াসের জন্য? বিভিন্ন ধরনের ইনফেকশাস, তারপর হচ্ছে ইউরোপ্যাথি প্রবলেম তো হয়, সাথে সাথে যদি বেজ অফ দি পেনিসের দিকে থাকে তাহলে সাধারণত ইজাকুলেশন, নর্মাল ইজাকুলেটরি ফেরিউল হয়, ইনসেমিনেশন হবে না, সেক্ষেত্রে স্টেরিলিটি হতে পারে। তো হাইপোস্পেডিয়াস, আমি বলে যে হাইপোস্পেডিয়াস হচ্ছে মোর কমন, এপিস্পেডিয়াস একটু লেস কমন।
সাধারণত ওয়ান ইন এই ধরনের ক্ষেত্রে 250 মেল নিউবর্নের ক্ষেত্রে একজন সাধারণত অ্যাফিলিয়েট থাকতে পারে। সাধারণত আইসোলেটেড ডিফেক্ট হয়, কিন্তু সাধারণ কখনো কখনো সেক্স ডিফারেন্সিয়েশন বা অ্যানোরেক্টাল ম্যালফরমেশন বা কনজেনিটাল হার্ট ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। ডিসঅর্ডার অফ সেক্স ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যে বিভিন্ন প্রকার আমরা জানি যে আমাদের যে এক্স অথবা ওয়াই যে ডেভেলপমেন্ট, সেটা বিভিন্ন ধরনের অ্যানোমালিস হতে পারে। যে কোনো ধরনের অ্যানোমালিগুলোকে একটা আমব্রেলা টার্মের মধ্যে নিয়ে আসা হয়েছে, সেগুলো বলা হয় ডিসঅর্ডার অফ সেক্স ডিফারেন্সিয়েশন। যেমন আগে আমরা বলতাম হার্মাফ্রোডাইট, মেল হার্মাফ্রোডাইট, ফিমেল হার্মাফ্রোডাইট, ইন্টারসেক্স, এইসব যে নামগুলো, সবগুলো নাম একসাথে যে একটা আমব্রেলা টার্মের মধ্যে ইউজ করা হয়, সেটাকে বলা হয় ডিসঅর্ডার অফ সেক্স ডিফারেন্সিয়েশন। হাইপোস্পিডিয়াস সাধারণত আইসোলেটেডই হয়, কিন্তু কখনো কখনো ডিসঅর্ডার অফ সেক্স ডিফারেন্সিয়েশন অথবা বিভিন্ন ধরনের ম্যালফরমেশন থাকে, সেগুলোর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এবং সাধারণত প্রিভিয়াস যে ডেভেলপমেন্ট, সেটার মধ্যে অ্যাবনর্মালিটি থাকে হেমিস্পিডিয়াসের ক্ষেত্রে, কখনো কখনো কর্ডি তৈরি করে। কর্ডি মানে হচ্ছে পেনিসের মধ্যে ডাউনওয়ার্ড বা আপওয়ার্ড একটা কার্ভেচার তৈরি হয়। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে ভেন্ট্রাল সারফেসের মধ্যে যে অ্যাবনর্মাল ওপেনিং, ইউরেথ্রাল ওপেনিং, তো গ্ল্যান্স পেনিসের টিপ অফ দি গ্ল্যান্স পেনিসে থাকার কথা নরমালি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন লোকেশনে এটা গ্ল্যান্স পেনিসে আছে, এটা সালকাসের মধ্যে আছে, বিভিন্ন রকম লোকেশনে হতে পারে। গ্ল্যান্সে আছে, পেনাল ইউরেথ্রা, প্রক্সিমাল পেনাল শেফটে থাকতে পারে, অথবা পেনিস এবং স্ক্রোটামের যে জাংশন পেনোস্ক্রোটাল থাকতে পারে, কখনো কখনো স্ক্রোটাল অথবা পেরিনিয়ামেও থাকতে পারে এই হাইপোস্পেডিয়াস। এরকম ডিফারেন্ট টাইপের হাইপোস্পেডিয়াস হয়। সাধারণত ম্যানেজমেন্টের ক্ষেত্রে নিউবর্ন পিরিয়ডই করতে হবে, সার্কামসিশন সাধারণত অ্যাভয়েড করতে হয়। খুব আর্লি এজে দেখা যায় যে বাচ্চা বাড়তের পরপরই যে সার্কামসিশন করে ফেলে অনেক সময়, কিন্তু এই ধরনের অ্যাবনর্মালিটি থাকলে সেগুলো অ্যাভয়েড করতে হবে। কারণ সার্কামসিশন করার ফলে যে ফোর স্কিনটা থাকে, সে ফোর স্কিনটাই কাজে লাগিয়ে কিন্তু এই অ্যাবনর্মালিটিগুলো রিপেয়ার করা যায়। সাধারণত 6 to 12 মান্থ হচ্ছে আইডিয়াল পিরিয়ড। এই সময় জেনারেল অ্যানেস্থেসিয়ার যে রিস্ক, একটা বাচ্চার যে রিস্ক, সাধারণত অ্যাডাল্টের সমান রিস্ক, সেম রিস্ক থাকে, এবং পরবর্তী কয়েক বছরে প্যানেল গ্রোথ সাধারণত একই রকম থাকে। এই জন্য বলা হয় যে 6 to 12 মান্থ অফ এজ হচ্ছে আইডিয়াল টাইম ফর রিপেয়ার। এখন আমরা বলবো ফাইমোসিস অ্যান্ড প্যারাফাইমোসিস। অ্যাকচুয়ালি প্যারাফাইমোসিস এই দুটো কন্ডিশন। ফাইমোসিস হচ্ছে যে এই যে প্রিপিউস থাকে গ্লান্সের সামনের দিকে যে স্কিনটা, সেটা তো প্রিপিউস। এই প্রিপিউসটা সাধারণত রিট্রাক্ট করতে পারে না, পিছনের দিকে সাধারণত এই পর্যন্ত রিট্রাক্ট করার কথা, সেটা রিট্রাক্ট হয় না। যে ফোর স্কিন থাকে, এটা ফোর স্কিনটা যদি রিট্রাক্ট করতে ইনএবিলিটি থাকে, তখন সেটাকে বলা হয় ফাইমোসিস। সাধারণত এটা খুব আর্লি এজে, যেমন এট বার্থ ফিজিওলজিক্যাল, যে খুবই ছোট বাচ্চাদের হবে না, রিট্রাকশন হয় না, কিন্তু যখন বয়স 3 বছর হয়ে যায়, সাধারণত 80% ক্ষেত্রে কিন্তু যদি সার্কামসিশন না করা হয়, এই প্রিভিয়াসটা পিছনের দিকে রিট্রাক্ট করে যাওয়ার কথা। যদি কোনো কারণে রিট্রাকশন না হয়, তাহলে এই কন্ডিশনটাকে বলা হয় ফাইমোসিস। ফাইমোসিস 3 বছরের পরে ফাইমোসিস, যেটা সবসময় কিন্তু প্যাথোলজিক্যাল হয় না, ফিজিওলজিক্যাল হতে পারে। কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে আরো পরে এটা রিট্রাকশন নাও হতে পারে, কিন্তু কখনো কখনো এটা প্যাথোলজিক্যাল হয়। সাধারণত আন্ডারলাইং কোনো ইনফ্লামেশনের জন্য, ইনফ্লামেশন যদি হয় এবং এখানে গ্লান্সের মধ্যে যদি এই স্কিনটা যদি অ্যাডহেশন হয়ে যায়, পুরো স্কিনটা অ্যাডহেশন হয়ে যায়, তখন এটা রিট্রাকশন করতে সমস্যা হবে, তখন এটাকে বলা হয় ফাইমোসিস। সুতরাং 3 বছর পর্যন্ত ফাইমোসিস হচ্ছে ফিজিওলজিক্যাল। এরপরে 3 বছরের পরে আফটার 3 ইয়ার্স ফাইমোসিস ফিজিওলজিক্যাল হতে পারে অথবা প্যাথোলজিক্যাল হতে পারে। কি ট্রিটমেন্ট? সাধারণত বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়, যে মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে যেমন স্টেরয়েড দেওয়া যায়, অথবা যদি স্টেরয়েড বা সব কনজারভেটিভ ট্রিটমেন্টে যদি রেসপন্স না করে, তাহলে আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে সার্কামসিশন। তো প্যারাফাইমোসিস কি? ফাইমোসিসের মধ্যে আরেকটা কন্ডিশন প্যারাফাইমোসিস, when the foreskin is retracted proximal to the coronal sulcus। সাধারণত এই যে দেখা যাচ্ছে কিনা, এই জায়গাটা হচ্ছে করোনাল সালকাস থাকে, এই প্যাথোলজির জন্য এটা দেখা যাচ্ছে না,
প্রিপিউসড যে পুলটা হলো পিছনের দিকে চলে আসে, সেটা সাধারণত আর গ্লান্সের উপরে যায় না। ফলে হয় কি, পেইনফুল ভেনাসেস্টেসিস হয়। যখন ভেনাসেস্টেসিস হবে সেখানে ইডিমা হয়, ইডিমা হলে আরো বেশি পেইনফুল হবে এবং আরো রিডিউস করতে পারবে না। বিভিন্ন রকম লুব্রিকেটিং দিয়ে এই প্যারাফাইমোসিসকে আবার নর্মাল কন্ডিশন আনার চেষ্টা করা হয়, কিন্তু এখানেও একই কথা, যখন কোনো ট্রিটমেন্টটি কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেলিওর করবে তখন হচ্ছে ইমার্জেন্সি সার্কামসিশন করে প্যারাফাইমোসিসকে রিলিজ করা হয়। সেগুলো গেল পেনিসের ডেভেলপমেন্ট অ্যানোমালি। কিছু এখন হচ্ছে আমরা ডিসকাস করবো যেটা, সেটা হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন হচ্ছে সাধারণত স্পেসিফিক অর্গানিজম দিয়ে হতে পারে, সেগুলোকে বলে স্পেসিফিক ইনফেকশন, এবং নন স্পেসিফিক ইনফেকশন হতে পারে, ভ্যালোনোভাস্থাইটিস বলে সাধারণত। স্পেসিফিক ইনফেকশন কি কি হয় স্পেসিফিক ইনফেকশনের মধ্যে, যেমন সিফিলিস, গনোরিয়া, শ্যাঙ্ক্রয়েড, ডার্মাটোমিঙ্গোনিয়াল লিম্ফোডেমা, ভেনেরাম, জেনিটাল হারপেস, এগুলো হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড নন ইনফেকশন হতে পারে ভ্যালোনোভাস্থাইটিস। ঠিক আছে, এখন যেটা বললাম যে নন স্পেসিফিকের মধ্যে যেমন ক্যান্ডিডা আলবিকান্স হতে পারে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, অথবা বিভিন্ন রকম পায়োজেনিক ব্যাকটেরিয়া হতে পারে। কেন হয় সাধারণত এই ধরনের পেনিসের ইনফ্লামেশনের মধ্যে, গ্ল্যান্সের ইনফ্লামেশনের মধ্যে মোস্ট অফ দি কজ হচ্ছে পুয়ার লোকাল হাইজিন। পুয়ার লোকাল হাইজিন সাধারণত যদি পুয়ার লোকাল হাইজিন থাকে অথবা আনসারকামস্ক্রাইব মেল থাকে, তখন হয় কি যে স্কিন, আমরা দেখেছি যে পেনিসের যে লাইন, গ্ল্যান্সের যে অব্বরে যে লাইনিং, সেখানে কিন্তু স্কিনের লাইনিং, স্কোমাস এপিথেলিয়াম থাকে। স্কিনের উপরে গ্ল্যান্সেও স্কোমাস এপিথেলিয়াম থাকে, এবং গ্ল্যান্সের উপরে যে ফোর স্কিন সেটাও স্কোমাস এপিথেলিয়াম থাকে। এখন স্কোমাস এপিথেলিয়ামের বৈশিষ্ট্য কি? স্কোমাস এপিথেলিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে যে গ্র্যাজুয়ালি এগুলো শেড হইতে থাকে, ধীরে ধীরে শেড হয়, এপিথেলিয়াল সেলগুলো শেড হয়, সেখানে বিভিন্ন ধরনের সোয়েট গ্ল্যান্স থাকে, ডেব্রিস থাকে, সেগুলো একসাথে এগুলো জমতে থাকে, একুমুলেশন হয়, এইগুলোকে বলা হয় স্ম্যাগমা। স্ম্যাগমা যখন আনসারকামস্ক্রাইবড মেলে জমতে থাকে তখনই কিন্তু এগুলো লোকাল ইরিটেন্ট তৈরি করে, এবং এই ধরনের বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি কন্ডিশনের জন্য রেসপন্সিবল থাকে। এবং যদি এরকম ইনফ্লামেটরি কন্ডিশন অনেকদিন ধরে থাকে, সেখানে স্কারিং হবে, স্কারিং হয়ে ফাইমোসিস ডেভেলপ করতে পারে। এই যে আমরা যেটা বলেছিলাম, আমরা যদি দেখি গ্ল্যান্স পেনিস কিন্তু লাইনিং হচ্ছে যে স্কোমাস এপিথেলিয়াম। গ্ল্যান্স পেনিসের লাইনিং হচ্ছে স্কোমাস এপিথেলিয়াম। আবার যে ফোর স্কিন, যেটা সার্কামসিশনের সময় কেটে ফেলা হয়, রিসেক্ট করা হয়, এক্সাইজ করা হয়, সেটারও লাইনিং কিন্তু স্কোমাস এপিথেলিয়াম, দুইটা স্কোমাস এপিথেলিয়াম। এই লাইনিংটা নিচে থাকে আর এইটা উপরে স্কিন থাকে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে স্কোমাস এপিথেলিয়াম, এগুলো রেগুলার শেড হয়ে গিয়ে কিন্তু এই পোর স্কিনের নিচে জমতে থাকে, এবং এইগুলোই কিন্তু এই স্কোমাস এপিথেলিয়াম, তারপরে এই যে বিভিন্ন ধরনের সোয়েট গ্ল্যান্স থাকে, এগুলোর সিক্রেশন, সেগুলো জমে জমে কিন্তু স্ম্যাগমা তৈরি করে এবং ইরিটেন্ট তৈরি করে, সেগুলো ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি করতে পারে। তাহলে এগুলো হচ্ছে ইনফ্লামেটরি কন্ডিশন। তাহলে স্পেসিফিক কিছু ইনফ্লামেটরি কন্ডিশন আছে, আর হচ্ছে ইনফেকশাস ইটিওলজি আছে, আবার নন স্পেসিফিক কিছু আছে। এখন হচ্ছে টিউমার্স। যদি টিউমার্স নিয়ে আমরা ডিসকাস করি, সাধারণত পেনিসের টিউমার হচ্ছে আনকমন, কিন্তু যদি কোনো একটা নিউপ্লাজম হয়, যদি হয় যে সিঙ্গেল ইম্পর্টেন্ট নিউপ্লাজম, কোনটা হবে? আমরা দেখতে পাচ্ছি লাইনিং হচ্ছে এখানে স্কোমাস এপিথেলিয়াম, গ্ল্যান্সের লাইনিং ও স্কোমাস এপিথেলিয়াম। তাহলে স্কোমাস সেল কার্সিনোমা হচ্ছে মোস্ট কমন। ঠিক আছে, তাহলে এজ এ হোল দেখি টিউমার এন্ড টিউমার লাইক কন্ডিশন কি কি হয়। বিনাইন ডিসঅর্ডার হতে পারে, যেমন কন্ডাইলোমা, অ্যাকুমিনেটাম, পাইরোনিক ডিজিজ, লাইকেন স্ক্লেরোসাস, স্কোমাস হাইপারপ্লেসিয়া, এগুলো সব বিনাইন ডিসঅর্ডার, ম্যালিগন্যান্ট না। তারপর হচ্ছে স্ক্রোটাল ক্যালসিনোসিস, এটা আসলে স্ক্রোটাল মানে পেনিসের ডিজিজ না, স্ক্রোটামের যে স্কিন সেখানে স্ক্রোটাল ক্যালসিনোসিস হয়। এছাড়া হয় ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া, আর হচ্ছে প্রাইমারি এপিথেলিয়াল টিউমার হতে পারে, যেমন স্কোমাস সেল কার্সিনোমা এবং তার বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট। তাহলে বিনাইন ডিসঅর্ডার, ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া আর এপিথেলিয়াল টিউমারের মধ্যে স্কোমাস সেল কার্সিনোমা এন্ড ভ্যারিয়েন্টস অফ স্কোমাস সেল কার্সিনোমা। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট ডিসঅর্ডার নিয়ে ডিসকাস করব, যেমন কন্ডাইলোমা, অ্যাকুমিনেটাম, ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া কি, এবং
এপিথেলিয়াল টিউমার্সের মধ্যে স্কোয়ামাস সেল কার্সিনোমার কিছু বৈশিষ্ট্য। আমরা যদি দেখি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা টিউমার ক্লাসিফিকেশন, বিভিন্ন টিউমার বিভিন্ন অর্গানে কিন্তু বিভিন্ন ধরনের টিউমার হয়। যেমন যে আজকে আমরা ডিসকাস করতেছি পেনিসের টিউমার, আবার একটু পরে ডিসকাস করবো টেস্টিসের টিউমার, তারপরে লাং এর টিউমার, বিভিন্ন অর্গানের টিউমার রয়েছে এবং সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ডাইজ একটা টার্মিনোলজিতে কি কি টিউমারের কি স্পেসিফিক নাম হবে, ওই অর্গানের কি কি ইম্পর্টেন্ট টিউমার, এগুলো কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা টিউমার ক্লাসিফিকেশনের বই আছে, সেখানে কিন্তু নামগুলো দেওয়া থাকে। প্রত্যেকটা অর্গান সিস্টেমের এরকম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের টিউমার ক্লাসিফিকেশন সিস্টেম রয়েছে। তো সেই ক্লাসিফিকেশন সিস্টেম অনুযায়ী দেখি, আমাদের এত ডিটেল নামগুলো সব জানতে হবে না, আমরা শুধু দেখবো যে এখানে নন এইচপিভি, এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নন এইচপিভি রিলেটেড স্কোয়ামাস সেল কার্সিনোমা আছে, আবার এইচপিভি রিলেটেড স্কোয়ামাস সেল কার্সিনোমা আছে। কেন এইচপিভি এবং নন এইচপিভি ভাগ করলো এটা আমি পরে ডিসকাস করব। তাহলে কন্ডাইলোমা একটা বিনাইন ডিসঅর্ডার। প্রথমে আমরা দেখলাম বিনাইন ডিসঅর্ডারের মধ্যে নাম্বার 1 হচ্ছে কন্ডাইলোমা একুমেনিটাম। কি দিয়ে হয়? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। যারা ফিমেল জেনিটাল সিস্টেমের ক্লাস করেছেন তারা জানেন যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্যাথোজেন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে যে সার্ভাইকাল ক্যান্সার হয় এবং এটার জন্য কিন্তু ওই যে সার্ভাইকাল সাইটোলজি পরীক্ষা করা হয় এবং এটা দিয়ে প্রিভেন্টও করা যায় সেই সার্ভাইকাল সাইটোলজি দেখে স্ক্রিনিং করে। একই কথা এই পেনিসের ক্ষেত্রেও এক্সোফাইটিক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বিনাইন প্যাপিলোমেটাস প্রলিফারেশন করে স্কোয়ামাস এপিথেলিয়ামে এবং এগুলোকে বলা হয় কন্ডাইলোমা। বিভিন্ন ধরনের নাম আছে, আমরা সাধারণত কন্ডাইলোমা একুমেনিটাম বলি এবং সাধারণত এগুলো 20 এবং 40 ইয়ার্সের মধ্যে হয়ে থাকে। সাধারণত পলিপয়েড লিশনস হয় মেল ইউরেথ্রাতে এবং কি কি রিস্ক ফ্যাক্টর থাকে। কন্ডাইলোমা সাধারণত কন্টাজিয়াস এবং ট্রান্সমিটেড টু স্কিন, স্কিন টু স্কিন কন্ট্যাক্টে এটা কিন্তু ট্রান্সমিট হয়। সাধারণত ওরাল, জেনিটাল ও অ্যানাল সেক্সের সময় যদি ইনফেক্টেড পার্টনার থাকে, যে এইচপিভি যার এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রয়েছে তার সাথে যখন ওরাল, জেনিটাল অথবা অ্যানাল সেক্স থাকে ইনফেক্টেড পার্টনার দিয়ে, তখন কিন্তু এই কন্ডাইলোমার যে ভাইরাস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সেটা ট্রান্সমিটেড হয়। সাধারণত পুয়ার সোশিওইকোনমিক কন্ডিশনে বলেছে যে হয়, লেস এডুকেশন থাকে, যারা সচেতন না তাদের ক্ষেত্রে হয়। সাধারণত আনসাবস্ক্রাইব থাকতে পারে এবং ফিউ ইউজ কন্ডম ইউজ করলে কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কোনো চান্স থাকে না। এবং মাল্টিপল সেক্স পার্টনার যাদের থাকে এবং স্মোকার, ফর্মার স্মোকার, অ্যালকোহল অ্যাবিউজার, তাদের ক্ষেত্রে এই ভাইরাসের রিস্ক হাই। সাধারণত কন্ডাইলোমার ক্ষেত্রে মোস্ট অফ দি লিশন সাধারণত লো অনকোজেনিক পটেনশিয়াল, লো অনকোজেনিক স্ট্রেন বলে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 6 এবং 11 দিয়ে হয়। কিন্তু কখনো কখনো হাই রিস্ক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেমন 16, 18 এগুলো দিয়েও কন্ডাইলোমা হতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রে কন্ডাইলোমা হয় লো লো রিস্ক স্ট্রেন দিয়ে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 6, 11 এরকম কম নাম্বার যেগুলো সেগুলো দিয়ে। আর হাই যেমন 16, 18, 19 এগুলো হচ্ছে হাই রিস্ক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আচ্ছা, এবং ওই যে আমরা নিউক্লিয়াসে দেখেছি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 প্রোটিন থাকে, তারা P53 কে ডিগ্রেড করতে পারে, P21 কে ইনহিবিশন করতে পারে এবং তার ডাউন যে বিভিন্ন পাথওয়ে থাকে আরবি প্রোটিনকে ডিসরেগুলেশন করে এই সেলগুলোকে প্রলিফারেশন করে এবং জেনেটিক আনস্টেবিলিটি তৈরি করে। তাহলে যে একটা লেশন, লার্জ লেশন আমরা দেখতে পাচ্ছি যে সালকাসের মধ্যে একটা হোয়াইটিশ পেপিলারি লিশন, এটা হচ্ছে একটা এইচআইভি ইনফেক্টেড পেশেন্টের কন্ডাইলোমা একুমেনিটাম। এই যে ছোট ছোট হোয়াইটিশ লিশন, এই যে একটা লিশন, এই একটা লিশন আমরা যদি আন্ডার মাইক্রোস্কোপ দেখি তাহলে যে দেখবো যে এরকম কমপ্লেক্স একটা পেপিলারি স্ট্রাকচার, এগুলো সব পেপিলা কমপ্লেক্স একটা পেপিলারি প্যাটার্ন তৈরি করেছে এবং এগুলো সব ওয়েল ডিফারেন্সিয়েটেড স্কোয়ামাস এপিথেলিয়াম। কিন্তু এর মধ্যে যদি হাই পাওয়ারে দেখি তাহলে দেখবো যে এই যে একটু ক্লিয়ার সেলস দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব ভাইরাস ইনফেক্টেড সেল।
ভাইরাস ইনফেকশন, ভাইরাস তো আর মাইক্রোস্কোপে দেখা যাবে না, কিন্তু ভাইরাস সেলের মধ্যে কিছু সাইটোপ্যাথিক চেঞ্জ করে, মানে হচ্ছে সেলের মধ্যে এমন কিছু চেঞ্জ করে যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে সেলটা ভাইরালি ইনফেক্টেড। ভাইরাস দেখা যাবে না, কিন্তু ভাইরাসের কিছু সাইন আছে, সেই সাইনগুলো দেখা যায়। এ দেখে আমরা বুঝতে পারি, এগুলোকে বলা হয় কইলোসাইট। এ দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে কন্ডোলোমা। এর ভাইরাস সাইটোপ্যাথিক ইফেক্ট আছে, আর এই বিভিন্ন ধরনের পেপিলারি কনফিগারেশন দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে কন্ডোলোমা অ্যাকুমুলেটাম ইনফেকশন। কিন্তু হিউম্যান পেপিলোমা ভাইরাসের জেনেটিক টেস্টও করা যায়। নেক্সট হচ্ছে পেনাইল ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া। তো প্রথমে আমরা আলাপ করলাম টিউমার্সের মধ্যে কন্ডাইলোমা অ্যাকুমুলেটাম সম্পূর্ণ একটা বিনাইন কন্ডিশন। এখন আমরা ডিসকাস করছি পেনাইল ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া। ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া মানে কি? এটা হচ্ছে একটা নিউপ্লাস্টিক লিশন স্কোমাস এপিথেলিয়ামের, কিন্তু যেটা বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করেনি, ইনটেক বেসমেন্ট মেমব্রেন আছে। ছবি আছে কিনা? ছবি ছবি নেই, আচ্ছা যাই হোক। মানে হচ্ছে একটা নিউক্লিয়াস স্কোমাস এপিথেলিয়ামের, আমরা জানি ওখানে তো এই ইন্ট্রাএপিথেলিয়াল নিউক্লিয়াসে কোথায় হবে? স্কোমাস এপিথেলিয়ামেইতে হবে। স্কিনের মধ্যে কি থাকে? উপরে দিকে থাকে এপিডার্মিস, তার নিচে থাকে ডার্মিস, তাই না? এপিডার্মিস, তার নিচে থাকবে, আচ্ছা এখানে মনে করলাম এপিডার্মিস, এপিডার্মিস এপিডার্মিস, তার নিচে থাকে ডার্মিস। তাহলে যে ডিজিজটা, যে নিউপ্লাসিয়াটা শুধুমাত্র এপিডার্মিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এই এপিডার্মিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এই ডার্মিসে যেটা আসে নাই এখনো ডার্মিসে ইনভেড করে নাই, সেটা হচ্ছে ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া। ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়াকে আমরা বিভিন্ন নামে বলা হতো, যেমন বার্নস ডিজিজ, এরিথ্রোপ্লাসিয়া ফোরা, ডিসপ্লাসিয়া, কার্সিনোমা ইন সিটু, এরকম পেনাইল নিউপ্লাসিয়াকে বিভিন্ন নামে ডাকা হতো। কিন্তু এখন এই টার্মিনোলজিকে সবগুলোকে ইউনিফর্ম একটা টার্মিনোলজি বলা হয়, সেগুলোকে বলা হয় পেনাইল ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া। এই সবগুলো টার্মকে একটা কমন টার্মের আন্ডারে নিয়ে আসে, পেনাইল ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া। তার মানে পেনাইল ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া যদি বলে, তাহলে আমরা বুঝবো যে এটা একটা স্কোমাস এপিথেলিয়ামের একটা লিশন, ম্যালিগন্যান্ট লিশন, কিন্তু যেটা বেসমেন্ট মেমব্রেনকে এখনো ক্রস করে নাই। তাহলে পেনাইল ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া দুই রকম। এটাও হিউম্যান পেপিলোমা ভাইরাস রিলেটেড হতে হয়, আবার হিউম্যান পেপিলোমা ভাইরাস আনরিলেটেড হয়। হিউম্যান পেপিলোমা ভাইরাস রিলেটেড যারা, সেগুলোকে বলা হয়, এগুলো ডিটেল জানার দরকার নেই, জাস্ট হিউম্যান পেপিলোমা ভাইরাস রিলেটেড, আর একটা হিউম্যান পেপিলোমা ভাইরাস আনরিলেটেড। সাধারণত হিউম্যান পেপিলোমা ভাইরাস রিলেটেড থাকলে অবশ্যই এখানে যে হিউম্যান পেপিলোমা ভাইরাসের কোনো একটা স্ট্রেন দিয়ে হয়েছে, আর এগুলো সাধারণত তার সাথে রিলেটেড থাকে না, হিউম্যান পেপিলোমা ভাইরাস দিয়ে হয় না, আনরিলেটেড টু হিউম্যান পেপিলোমা ভাইরাস। এবং কেন এইটা ইন্টারপিথেলিয়াল নিউপ্লাসিয়াটাকে দুই ভাগে ভাগ করা যায়, এই যে যেমন একটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েটেড পেনাইল ইন্টারপিথেলিয়াল নিউপ্লাসিয়া, আর একটা হচ্ছে ওয়ার্টি। কিছু কিছু পার্থক্য থাকে, যেমন ডিফারেন্সিয়েটেডটা হচ্ছে এইচপিভির সাথে কোনো সম্পর্ক নাই, নো রিলেশন। আর ওয়ার্টি যেটা, সেটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাসের সাথে রিলেটেড, এবং সাইট অনুযায়ী কিছু পার্থক্য হয়। সাধারণত ফোর স্কিনে হয়, এটা গ্ল্যান্সে হয়, লেশনগুলো হোয়াইটিশ হয়, যেটা হিউম্যান পেপিলোমা ভাইরাস দিয়ে হয় সাধারণত রেডিশ হয়। এবং এগুলো যেগুলো ওয়ার্টি বা বেজেলয়েড থাকে, হিউম্যান পেপিলোমা ভাইরাসের সাথে রিলেটেড থাকে, সেগুলো কিন্তু অ্যাগ্রেসিভ টিউমার হয়, এবং ম্যানেজমেন্ট কিছু কিছু পার্থক্য হয়। এই কারণে এই দুই ভাগে ভাগ করা হয়, ডিফারেন্সিয়েটেড অথবা ওয়ার্টি অথবা বেজেলয়েড। তার মানে এটা হচ্ছে ওয়ার্টি বেজেলয়েড গুলো হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস রিলেটেড, আর ডিফারেন্সিয়েটেডটা নট রিলেটেড উইথ হিউম্যান পেপিলোমা ভাইরাস। আচ্ছা, যেটা বলছিলাম যে যেমন বায়োনয়েড পেপিলোসিস, এরিথ্রোপ্লাসিয়া কুইরা, এগুলো ছিল আগের টার্ম, পুরাতন টার্মিনোলজি। এখন সবগুলোকেই বলা হয় পেনাইল ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া। কেন ইন্ট্রাএপিথেলিয়াল? এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্কোমাস এপিথেলিয়াম, স্কোমাস এপিথেলিয়াম। এই যে স্কোমাস এপিথেলিয়াম, এগুলো হচ্ছে নর্মাল না, সব অ্যাবনর্মাল সেল। তার মধ্যে প্লিমরফিজম আছে, মাইটোসিস আছে, ম্যালিগন্যান্সি কি সাইন আছে না, যে সেলের সাইজ বেড়ে যাবে, নিউক্লিয়াস ইরেগুলার হবে, অ্যাবনর্মাল মাইটোসিস থাকবে, প্লিমরফিজম থাকবে, এইসব সব দেখা যাচ্ছে। এই যে দিজ আর অল মাইটোসিস, এই যে একটা মাইটোসিস, আর একটা মাইটোসিস, অ্যাবনর্মাল মাইটোসিস, এটা একটা মাইটোসিস। কিন্তু বৈশিষ্ট্য কি? এই যে ম্যালিগন্যান্সিটা হলো, এটা কিন্তু এখনো পর্যন্ত
স্কোমাস এপিথেলিয়াম যে বেসমেন্ট মেমব্রেন, এই যে বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করেনি, এখানেও কিন্তু বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করেনি। এখানে একটা ফোকাস দেখা যাচ্ছে, এটা বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করেছে কিনা ডেফিনেটলি বলা যাচ্ছে না, সম্ভবত করে নাই, হয়তো কোনো অন্য একটা লেভেল থেকে এটা আসছে। যাই হোক, যখন এই বেসমেন্ট মেমব্রেনকে ক্রস না করে যে স্কোমাস এপিথেলিয়ামের যে মেলিগন্যান্সি, এটাকে বলে ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া। ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া, যখনই এটা বেসমেন্ট মেমব্রেন ক্রস করে নিচে চলে আসবে, নিচের স্ট্রোমাতে চলে আসবে এই টিউমারটা, তখনই সেটা হয়ে যাবে ইনভেসিভ কার্সিনোমা, ইনভেসিভ স্কোমাস সেল কার্সিনোমা। আচ্ছা, তাহলে এর আগে আমরা ডিসকাস করলাম যে পেনাইল ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া। এখন আমরা দেখব স্কোমাস সেল কার্সিনোমা কেন হচ্ছে। এইটাও যেহেতু ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সাথে রিলেটেড, এই স্কোমাস সেল কার্সিনোমা অ্যাজ ওয়েল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রিলেটেড হতে পারে। সাধারণত এই এরিয়াতে স্কোমাস সেল কার্সিনোমা পেনিস এবং জেনিটাল এরিয়াতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রিলেটেড 30-60% ক্ষেত্রে স্কোমাস সেল কার্সিনোমা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রিলেটেড। আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16 হচ্ছে মোস্ট কমন জেনোটাইপ, আর হচ্ছে আরেকটা বলেছি 18, আদার সেরোটাইপ হচ্ছে 45, 52, 74। আর এর আগে বলেছিলাম লো রিস্ক এইচপিভি, সেগুলো কখনো কখনো স্কোমাস সেল কার্সিনোমা করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি করে, লো রিস্ক এইচপিভি গুলো যেমন 6-11 সাধারণত কন্ডাইলোমা করে, কন্ডাইলোমা বিনাইন ওয়ার্ড যেগুলো কন্ডাইলোমা করে, কন্ডাইলোমা একুমেনেক্টাম। কিন্তু কন্ডাইলোমা করে বলে এগুলো যে স্কোমাস সেল কার্সিনোমা করতে পারবে না, ব্যাপারটা কিন্তু তা না। মোস্ট কমন হচ্ছে এই অ্যাগ্রেসিভ টাইপগুলো 16, 18, 45, 52, 74, যেগুলো নাম্বার হাই, নাম্বার বেশি 16, 18। কিন্তু লো রিস্ক যারা 6, 11, এরাও কিন্তু কখনো কখনো এই স্কোমাস সেল কার্সিনোমা করতে পারে। তাহলে দেখতে পাচ্ছি যে স্কোমাস সেল কার্সিনোমা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রিলেটেড হতে পারে, আবার আনরিলেটেডও হয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রিলেটেড যেমন বেজালয়েড স্কোমাস সেল কার্সিনোমা, আর একটা হচ্ছে ওয়ার্টি কার্সিনোমা বলে। আর নন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে, এটাকে বলা হয় স্কোমাস সেল কার্সিনোমা ইউজুয়াল টাইপ, মানে কনভেনশনাল যে টাইপটা সেটাকে বলা হয় ইউজুয়াল টাইপ। কেন ইউজুয়াল টাইপ? সাধারণত বডির অন্যান্য জায়গায় যে টিউমারগুলো হয়, স্কোমাস সেল কার্সিনোমাটা হয়, ইনভেসিভ কার্সিনোমা হয়, হেড নেক রিজনে যে কার্সিনোমা হয় ওইগুলোর মতোই দেখতে, নর্মাল কার্সিনোমার মতো দেখতে, সেটাকে বলা হয় স্কোমাস সেল কার্সিনোমা ইউজুয়াল টাইপ। এবং এগুলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সাথে রিলেটেড না। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সাথে রিলেটেড কোনগুলো? এই যে বেজালয়েড স্কোমাস সেল কার্সিনোমা, আর এটা হচ্ছে ওয়ার্টি কার্সিনোমা। এখন আসি আরেকটা টিউমার, ভেরুকাস কার্সিনোমা। ভেরুকাস কার্সিনোমাটা কখনো কখনো রিপোর্টে দেখতে পাবেন যে ভেরুকাস কার্সিনোমা লেখা হয়েছে, তখন এটা কনফিউশন তৈরি করতে পারে আপনার যে এটা কি স্কোমাস সেল কার্সিনোমা আর কি টাইপের কার্সিনোমা। অ্যাকচুয়ালি ভেরুকাস কার্সিনোমা গুলো কিন্তু একটা হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা, একটা হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড স্কোমাস সেল কার্সিনোমা। সাধারণত এগুলোর প্রগনোসিস ভালো হয়, কারণ হচ্ছে যে এই যে বেসমেন্ট মেমব্রেন আমরা দেখতে পাচ্ছি, এগুলো সাধারণত এরকম পুশিং প্যাটার্নে ধীরে ধীরে টিস্যুর মধ্যে ইনফিলট্রেট করে। সাধারণত নর্মাল স্কোমাস সেল কার্সিনোমা গুলো হয় কি, যেমন এখান থেকে ভিতরে ঢুকে গেল, এখান থেকে ভিতরে ঢুকে গেল, কিন্তু এই কার্সিনোমা গুলো এত সহজে টিস্যুতে ইনফিলট্রেট করে না। ইনফিলট্রেট করলেও এরকম প্যাটার্নে করে, ফলে খুব বেশি ভেরিকাস কার্সিনোমা গুলো ইনফিলট্রেট করে না টিস্যুতে। সেজন্য এগুলো যদি সার্জারি করা যায় তাহলে কিন্তু এগুলো কিউরেটিভ, শান্ত ভালো হয়ে যায় এবং এগুলো প্রগনোসিস ভালো। এটা ভেরিকোস, কিন্তু এখানে মনে রাখতে হবে যে ভেরিকোস কার্সিনোমা ইজ ওয়ান টাইপ অফ স্কোমাস সেল কার্সিনোমা, এবং এগুলো খুবই ওয়েল ডিফারেন্সিয়েটেড, ভেরি ওয়েল ডিফারেন্সিয়েটেড। ওয়েল ডিফারেন্সিয়েট মানে কি? ডিফারেন্সিয়েশনটা হচ্ছে অ্যাকচুয়ালি টিউমার বায়োলজি বুঝতে চাই, যে টিউমারের নেচার কিরকম, টিউমার বায়োলজি কিরকম, এটা কি একটা অ্যাগ্রেসিভ টিউমার নাকি কম অ্যাগ্রেসিভ টিউমার, সেই টার্মটা দিয়ে কিন্তু আমরা গ্রেডিং দিয়ে আমরা বুঝতে পারি। সাধারণত ওয়েল ডিফারেন্সিয়েটেড টিউমারগুলোর কিন্তু কম অ্যাগ্রেসিভ হয়, আর যেগুলো পোরলি ডিফারেন্সিয়েটেড অথবা আনডিফারেন্সিয়েটেড সেই টিউমারগুলো কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় এবং প্রগনোসিস খারাপ থাকে। আচ্ছা, আদার কিছু টাইপস হবে, যেমন স্কোমাস সেল
কার্সিনোমা কিউনিকুলেটাম, সাধারণত র্যাবিটের যে ওয়ারেন্টগুলো থাকে সেগুলো এরকম সাইনাস ট্রাক্টের মধ্যে তৈরি করে। এই টিউমারগুলো ও সেম ধরনের সাইনাস ট্রাক্টের মধ্যে প্রলিফারেট করে, সেজন্য এগুলোর সাথে বলা হয় কার্সিনোমা কিউনিকুলেটাম। এবং আরো বিভিন্ন ধরনের টাইপস আছে, এত কিছু তো জানতে হবে না, জানতে হবে যে স্কোমা সেল কার্সিনোমা কি কি হয়। সাধারণত দুই ধরনের হতে পারে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রিলেটেড এবং ইউজুয়াল অথবা কনভেনশনাল স্কোমা সেল কার্সিনোমা, কেমন, আর হচ্ছে বেরোকাস কার্সিনোমা। তো এটা একটা ফটোগ্রাফস আমরা দেখতে পাচ্ছি, একটা আলসারেট, এটা একটা আলসারেটেড লিশন কোথায় হয়েছে, গ্লাস পেনিসের মধ্যে হয়েছে এবং গ্লাস পেনিসটাকে সম্পূর্ণরূপে ডিস্ট্রাক্ট করে ফেলেছে গ্লাস। এবং গ্লাস পেনিস তো ইনভলভ, সাথে সাথে উপরে যে ফর স্কিন সেখানেও কিন্তু এই টিউমারটা ইনভলভ করেছে। ঠিক আছে, এটা স্কোমা সেল কার্সিনোমা। এবং মাইক্রোস্কোপিতে আমরা দেখতে পাচ্ছি যে টিউমারটা, এই যে এটা হচ্ছে এপিডার্মিস, এইটুকু হচ্ছে এপিডার্মিস, এই যে এইটুকু, দিস ওয়ান ইজ এপিডার্মিস। কিন্তু টিউমারটা এই যে এপিডার্মিস থেকে ভিতরে ঢুকে, এগুলো সব টিউমার, এই যে একটা টিউমার, এখানে টিউমার ফোকাস, এখানে টিউমার ফোকাস, তাহলে অনেক দূর পর্যন্ত ভিতরে ইনভেড করেছে। এইগুলো বলা হয় লোকাল ইনভেশন, তাই না? এপিডার্মিসের বেসমেন্ট মেমব্রেন হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি এখানে, আর টিউমারটা ঢুকে গেছে এই পর্যন্ত, প্রায় টিউমার চলে আসছে। তার মানে এটা একটা ইনভেসিভ স্কোমা সেল কার্সিনোমা। এই যে হাই পাওয়ার ইমেজে দেখতে পাচ্ছি অনেক ডিপার টিস্যুতে এই কার্সিনোমাটা আছে, তাহলে এটা একটা ওয়েল ডিফারেন্সিয়েটেড স্কোমা সেল কার্সিনোমা। ওয়েল ডিফারেন্সিয়েটেড কেন, এই যে ক্যারোটিন পার্ল আছে এটা জানতে হবে না, যে যাই হোক, ওয়েল ডিফারেন্সিয়েটেড স্কোমা সেল কার্সিনোমা যখন ভিতরের দিকে এপিডার্মিস ছেড়ে ভিতরের দিকে স্টোমাতে ইনভেড করেছে, তখনই আমরা সেটা বলতেছি ইনভেসিভ স্কোমা সেল কার্সিনোমা। এখন এই যে এত কার্সিনোমা হচ্ছে কেন হয় আসলে, স্কোমা সেল কার্সিনোমার কি কারণে এত এত বড়িতে স্কোমা সেল কার্সিনোমা হচ্ছে? অ্যাকচুয়ালি মাল্টিফ্যাক্টোরিয়াল, কোন একটা সিঙ্গেল কারণ না। আমরা এই যে জেনিটাল রিজনের কার্সিনোমা গুলো আমরা দেখলাম যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রিলেটেড, কিন্তু অন্যান্য জায়গায় আদার এরিয়াতে স্কিন মেলিগনেন্সি দেখবো যে আদার ফ্যাক্টর, রেডিয়েশন অথবা রেডিয়েশন আর ডিফারেন্ট টাইপস অফ রেস, অনকোজেনিক ভাইরাস, এর বিভিন্ন রকম কারণ থাকে। এছাড়া কিছু জেনেটিক কন্ডিশনের কারণেও কিন্তু স্কোমা সেল কার্সিনোমা হয়। রাইট, দিস ওয়ান যেমন রেডিয়েশনের জন্য হতে পারে আল্ট্রাভায়োলেট রে বি। সাধারণত আমরা জানি যে সিটা কিন্তু কার্সিনোজেনিক বেশি, আল্ট্রাভায়োলেট সিটা, কিন্তু সি সি হচ্ছে যে ওজোন লেয়ার দিয়ে সেখানে ফিল্টার হয়ে যায়, সেজন্য সিটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টে আসে না। আসে কোনটা বেশি, আল্ট্রাভায়োলেট বি। এই বি কিন্তু স্কিন ক্যান্সার তৈরি করে। তাছাড়া বিভিন্ন ধরনের এক্স-রে এবং পুবা, যেটা হচ্ছে ফটোথেরাপি এক ধরনের, বিভিন্ন স্কিন কন্ডিশনে দেওয়া হয়, সেগুলো কিন্তু স্কোমা সেল কার্সিনোমা হতে পারে। তারপরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা নিয়ে আমরা অ্যানোজেনিটাল অথবা পেরিঅ্যাঙ্গুলার রিজনে যেটা নিয়ে আলাপ করলাম, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রিলেটেড থাকে। এছাড়া ইমিউনোসাপ্রেশনস, কেমিক্যাল কার্সিনোজেন্স যেমন আর্সেনিক, ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশন যেমন বার্ন যদি হয়, বার্ন যখন হয় তখন কিন্তু এটা কন্ট্রাকচার ডেভেলপ করে স্কার হয়। সেই স্কারটা যদি অনেক দিন পর কিন্তু সেখানে ইনভিজিবলি অনেক স্কোমা সেল কার্সিনোমা ডেভেলপ করে। এবং রেট কিন্তু কম না, অনেক পেশেন্টেরই ডেভেলপ করতে পারে স্কোমা সেল কার্সিনোমা। তারপরে ক্রনিক অস্টিওমালাইটিস, লাইকেন প্লানাস, এরকম বিভিন্ন ইনফ্লামেটরি কন্ডিশন থেকে স্কোমা সেল কার্সিনোমা হয়। ইনফেকশন থেকে হতে পারে। এছাড়া জেনেটিক সিনড্রোম যেমন অ্যালবিনিজম, জেরোডার্মা পিগমেন্টোসাম, এসব কন্ডিশনের ক্ষেত্রেও কিন্তু স্কোমা সেল কার্সিনোমা ডেভেলপ করে। যেমন অ্যালবিনিজমের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের মেলানিন থাকে না, মেলানিন না থাকলে কি হয়, সরাসরি যে রেটা আল্ট্রাভায়োলেট বি, সেটা সরাসরি যে টিস্যুতে চলে আসতে পারে এবং সেখানে স্কোমা সেলের মধ্যে জেনেটিক চেঞ্জ করে। জেরোডার্মা পিগমেন্টোসামে তো জেনেটিক বিভিন্ন ধরনের চেঞ্জ থাকে, ডিএনএ রিপেয়ার পাথওয়েতে যেগুলো ড্যামেজ হয় সেগুলো রিপেয়ার করতে পারে না। সো দিস আর দি কজেস অফ স্কোমা সেল কার্সিনোমা। আচ্ছা, এখন আমরা দেখব যে টেস্টিস অ্যান্ড এপিডিডাইমিস কি কি ডিজিজ হয়। আমরা এটা জানি, স্ট্রাকচারগুলো বুঝতে পারছি। দিস ওয়ান ইজ টেস্টিস এবং স্পার্মাটিক কর্ড, সেটার থেকে সাসপেন্ডেড থাকে।
এবং টেস্টিসগুলো কিন্তু বিভিন্ন রকম সেপ্টার দিয়ে যে সেপ্টার দিয়ে এগুলো আলাদা আলাদা থাকে এবং প্রত্যেকটার ভিতরে বিভিন্ন ধরনের প্রত্যেকটা সেপ্টার দিয়ে এগুলোকে ডিফারেন্ট লোবুলে ভাগ করা হয়। এবং মাইক্রোস্কোপিক অ্যানাটমি যদি দেখি টেস্টিসের সবচেয়ে বাইরে থাকে যেটা হচ্ছে ফ্ল্যাট একটা এপিথেলিয়াম থাকে, মেজোথেলিয়াম বলে, তারপরে একটা ডেন্স কোলাজেন থাকে, তারপরে যেটা হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা, এবং তারপরে কিন্তু এগুলো সব হচ্ছে সেমিনিফেরাস টিউবুলস। কেমন? সেমিনিফেরাস টিউবুলস। এই স্ট্রাকচারগুলো কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে এইখান থেকেই কিন্তু বিভিন্ন ধরনের সেল, যেমন সার্টেলি সেল থাকে, এবং এটার ভিতরে যে বিভিন্ন ধরনের সেল সেগুলোকে আমরা বলি জার্ম সেল। প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থাকে, সেখান থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড এবং স্পার্মাটোজোয়া এগুলো তৈরি হয়। এবং এই যে সেলগুলো, সেই সেলগুলো কিন্তু বিভিন্ন ধরনের টিউমার তৈরি করতে পারে। যে কোনো একটা অর্গানে কি ধরনের ডিজিজ হবে এটা আগেই বলেছি, কি কি সেল আছে ওই সেলের টিউমারই তো হবে, এর বাইরে তো কিছু হবে না। তো কি কি ধরনের সেল আছে সেটা যদি জানি তাহলে কি কি ধরনের টিউমার হবে সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, এগুলো ডিটেলস দরকার নাই। আচ্ছা, টেস্টিস এপিডেমিস এর মধ্যে সবচেয়ে কমন কনজেনিটাল অ্যানোমালিস হতে পারে, সেটাকে আমরা বলি ক্রিপ্টো অর্কানিজম। যেটা হয় ডেভেলপমেন্ট, এটা একটা এক ধরনের ডেভেলপমেন্ট অ্যানোমালি, আইডিওপ্যাথিক কারণে হতে পারে, অথবা অ্যান্ড্রোজেন অথবা এক্সেন ম্যাটারনাল ইস্ট্রোজেনের কারণেই হয়। মোস্ট অফ দি কেস আমরা কজ জানি না, আইডিওপ্যাথিক, এবং কিছু সিন্ড্রোমের সাথে ম্যালফরমেশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। কখনো কখনো অ্যাকওয়ার্ড হয় যদি কোনো কারণে সার্জিক্যাল কারণে পোস্ট অপারেটিভ ট্র্যাপ টেস্টিস অথবা স্পন্টেনিয়াস অ্যাসেন্ট হয়ে যায়, সেই কারণে এটা হতে পারে। ক্রিপ্টো অর্কানিজম আসলে কি? এটা হচ্ছে যে সাধারণত আমরা জানি যে টেস্টিসটা ডেভেলপমেন্টালি কিন্তু ইন্ট্রাঅ্যাবডোমিনাল থাকে। ইন্ট্রাঅ্যাবডোমিনাল থাকে যখন কোনো কারণে কমপ্লিট অথবা পার্শিয়াল ফেলিউর হয়, কিন্তু স্ক্রোটাল স্যাকে যদি না আসে তখনই কিন্তু এই আমরা এটাকে বলি ক্রিপ্টো অর্কানিজম। সাধারণত 1% ক্ষেত্রে থাকে 1 year old বয়ে, গ্রাজুয়ালি 1 বছরের মধ্যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে স্ক্রোটাল স্যাকে চলে আসে। যদি না আসে তখন আমরা এটাকে বলি ক্রিপ্টো অর্কানিজম। ইউনিল্যাটারালও হয়, আবার কখনো কখনো বাইল্যাটারালও হতে পারে। ঠিক আছে, সাধারণত এগুলো যদি না টেস্টিসটা যদি স্যাকের মধ্যে স্ক্রোটাল স্যাকে না আসে, সাধারণত 2 years এর মধ্যেই কারেকশন করতে হবে। 2 years এর মধ্যে কেন যদি কারেকশন না করি তাহলে কিন্তু ডেভেলপমেন্ট ধীরে ধীরে যে ডেভেলপমেন্ট হবে সে ডেভেলপমেন্ট হবে না। কি বলে এটাকে, বিভিন্ন ফাইব্রোসিস হবে, যে জার্ম সেলগুলো আছে সেগুলো ডিপ্লিশন হবে এবং ইনফার্টিলিটি ডেভেলপ করবে। তাহলে কি কি ক্লিনিক্যাল ফ্যাক্টর রয়েছে, যেমন একটা কমন বার্থ ডিফেক্ট মেল জেনিটালিয়ার ক্ষেত্রে হয়, 1% ইনফ্যান্টের ক্ষেত্রে হয়, আমরা এটা বলেছি। ক্রিপ্টো অর্কানিজম যদি আমরা ট্রিট না করি তাহলে এর থেকে টেস্টিকুলার ক্যান্সারের রেট কিন্তু 4 to 10% হাই, 4 থেকে 10 গুণ বেশি রেট থাকে ক্রিপ্টো অর্কানিজমের ক্ষেত্রে। এবং এটা কোথায় থাকে? অ্যাবডোমেন থেকে তো ডিসেন্ট হয়ে ইনগুইনাল স্যাকে আসার কথা, সাধারণত টেস্টিসে স্ক্রোটাল স্যাকে আসার কথা, কিন্তু দেখা যায় যে মোস্ট অফ দি ক্ষেত্রে ইনগুইনাল ক্যানেলে পাওয়া যায়, অথবা কখনো কখনো অ্যাবডোমেনেও পাওয়া যেতে পারে, এবং কখনো কখনো নাও পাওয়া যেতে পারে, ট্রুলি হিডেন। ঠিক আছে, এবং এগুলোকে মেডিকেল অথবা সার্জিক্যাল কারেকশন দিয়ে তার পজিশনে নিয়ে আসতে হয়। যদি আমরা এটা না করি তাহলে হবে অ্যাট্রফি হতে পারে অথবা ডিক্রিজ ফার্টিলিটি হতে পারে। তো হোয়াট ইজ দি ন্যাচারাল হিস্ট্রি? আমরা যদি ট্রিটমেন্ট না করি, আমরা বলেছি ক্রিপ্টো অর্কানিজম ইনক্রিজ রিস্ক অফ টেস্টিকুলার ক্যান্সার 4 to 10 times। মানে যদি ক্রিপ্টো অর্কানিজম আছে মানে টেস্টিসটা ইনগুইনাল ক্যানেলে আছে অথবা অ্যাবডোমিনের ভিতরে আছে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল, আমরা যদি সেটাকে সেই অবস্থায় রেখে দিই, কারেকশন না করি, যে কোনো কারণে কেউ যদি কারেকশন না করলো, যে এমনি রেখে দিলাম, তাহলে তার কিন্তু টেস্টিকুলার ক্যান্সার হওয়ার চান্স নর্মাল মানুষের চেয়ে 4 থেকে 10 গুণ বেশি জার্ম সেল টিউমার হওয়ার চান্স আছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ইনফার্টিলিটি। 70-85% ক্রিপ্টো অর্কানিজম মেল পেশেন্টের কিন্তু স্পার্ম কাউন্ট বিলো নর্মাল থাকবে, নর্মাল হবে না, তার চেয়ে কম থাকবে, ইনফার্টিলিটি ডেভেলপ করবে। আরেকটা হচ্ছে টর্শন হতে পারে। তো ট্রিটমেন্ট কি আমরা জানি, বিভিন্ন ধরনের হরমোন ইনজেকশন থাকে এবং আলটিমেটলি হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট দিয়ে কারেকশন করা হয়। এখন হচ্ছে টেস্টিসের ইনফ্লামেশন। ঠিক ইনফ্লামেশন হয় এখানেও ঠিক একই রকম,
যে নন স্পেসিফিক এপিডার্মাইটিস অর্কাইটিস হতে পারে, অথবা গ্রানুলোমাটাস অর্কাইটিস হতে পারে। এই ক্ষেত্রে গ্রানুলোমাটাসটা কিন্তু গ্রানুলোমাটাস মানেই কিন্তু সবসময় টিউবারকুলোসিস না। যেমন গ্রানুলোমা মানে গ্রানুলোমা, অনেক আমাদের একটা ধারণা আছে গ্রানুলোমা বাংলাদেশে বললেই বোঝা যায় যে সবাই মনে করে যে এটা মনে হয় টিউবারকুলোসিস। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন ব্রেস্টের ক্ষেত্রে অথবা টেস্টিসের ক্ষেত্রে, গ্রানুলোমাটাস অর্কাইটিস কিন্তু আদার কজ, যেমন এই যে এটা আমি লিখেছি অটোইমিউন কারণে হতে পারে, এই জন্য বলেছি গ্রানুলোমাটাস অটোইমিউন অর্কাইটিস। গ্রানুলোমা পাবো কিন্তু নট ডিউ টু টিউবারকুলোসিস। ঠিক আছে, টিউবারকুলোসিস ছাড়াও হতে পারে, আবার টিউবারকুলোসিস দিয়ে হতে পারে। টিস্যুতে বিভিন্ন ধরনের ফিচার পাওয়া যায়, সেটা থেকে ধারণা করা যায় যে এটা কি টিউবারকুলোসিসের জন্য হয়েছে নাকি অন্য কোনো কারণে গ্রানুলোমা হয়েছে। কখনো বোঝা যেতে পারে, কখনো নাও বোঝা যেতে পারে, কিন্তু গ্রানুলোমা বললেই সবসময় টিউবারকুলোসিস মনে করা যাবে না। যে ক্ষেত্রে লেখা হয় গ্রানুলোমাটাস ইনফ্লামেশন ডিউ টু টিউবারকুলোসিস অথবা কনসিস্টেন্ট উইথ টিউবারকুলোসিস, সেখানে আদার অ্যান্সিলারি স্টাডি করে সেটাকে টিউবারকুলোসিসটাকে কনফার্ম করতে হবে। কিন্তু শুধুমাত্র গ্রানুলোমা টিউবারকুলোসিস মনে করে, যদি মনে করে, তাহলে কিন্তু সেটা রং। কারণ আদার কজেস আছে গ্রানুলোমার, যেমন এখানে হচ্ছে অটোনিমি, ফাঙ্গাল কারণে হতে পারে, অথবা প্যারাসাইট দিয়ে হতে পারে, টিউবারকুলোসিস দিয়ে হতে পারে, বিভিন্ন ধরনের কারণ আছে। আর কি কি স্পেসিফিক ইনফ্লামেশন হয়, এখানেও গনোরিয়া হয়, মামস হয়, টিউবারকুলোসিস হয়, সিফিলিস হয়। এছাড়া ভাস্কুলার ডিসঅর্ডার আমরা জানি একটা একুট ইমার্জেন্সি, ইউরোলজিক্যাল ইমার্জেন্সি। টর্শন হতে পারে, টর্শন হয়ে গিয়ে টেস্টিসের মধ্যে ইনফেকশন ডেভেলপ করে, এবং এটা খুব তাড়াতাড়ি কারেকশন না করলে কিন্তু টেস্টিস আলটিমেটলি সার্ভাইভ করবে না। এখন হচ্ছে টেস্টিকুলার টিউমার। টেস্টিকুলার টিউমারের ক্লাসিফিকেশন আছে আসলে একটু জটিল, কিন্তু আমরা যদি টেস্টিকুলার টিউমার্সের WHO ক্লাসিফিকেশন দেখি, একটু ডিফিকাল্ট মনে হয় প্রথমে, কিন্তু আমরা যদি ধীরে গ্র্যাজুয়ালি জিনিসটাকে বুঝতে পারি, কি কি সেল আছে, কি কি অরিজিন আছে, সেভাবে যদি চিন্তা করি, তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের সহজ হয়ে যাবে। এবং এটা বারে বারে পড়তে হবে, আসলে একবার পরে এই যা টেস্টিকুলার টিউমার্স আসলে মেমোরি খুব কঠিন। গ্র্যাজুয়ালি বারে বারে পড়লে আমাদের হয়তো মেমোরিতে চলে আসবে। যেমন নন ইনভেসিভ জার্ম সেল নিউপ্লাসিয়া, নাম্বার 1 হচ্ছে নন ইনভেসিভ জার্ম সেল নিউপ্লাসিয়া। এটাকে বলতে হয় জার্ম সেল নিউপ্লাসিয়া ইনসাইটো। আমরা তখন যেটা বললাম পেনাইল ইন্ট্রাপিথেলিয়াল নিউপ্লাসিয়া আলাপ করলাম, ঠিক একই রকম এই জার্ম সেল নিউপ্লাসিয়া ইনসাইটো হচ্ছে যে সেমিনিফেরাস টিউবুলস আছে তার মধ্যেই টিউমারটা সীমাবদ্ধ। সেলের যে অরিজিন, যে জার্ম সেলগুলো যেখানে তৈরি হয়, টিউমারটা সেই জায়গায় আছে, বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে পাশের টিস্যুতে যায় নাই, সেগুলি হচ্ছে নিউপ্লাসিয়া ইনসাইটো। এছাড়া সিঙ্গেল হিস্টোলজিক টাইপ, একই ধরনের সেল দিয়ে একটা টিউমার, মানে সিঙ্গেল টাইপ সেল, যেমন হচ্ছে সবচেয়ে কমন টেস্টিসে অনেক বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে সেমিনোমা। একই ধরনের সেল দিয়ে এই টিউমারটা তৈরি হতে থাকে, এটাকে বলে এই জন্য সেমিনোমেটাস টিউমার। টেস্টিসের একটা টিউমার বললেও সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, সেটা কিন্তু বলতে হবে সেমিনোমা। এছাড়া নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমার আছে, আদার জার্ম সেল টিউমার আছে, এগুলো সব জার্ম সেল টিউমার, যেমন এমব্রায়োনাল কার্সিনোমা, ইয়র্কশেপ টিউমার, কোরিওকার্সিনোমা এন্ড টেরাটোমা। এগুলো কিন্তু ওভারিতেও হয়। সেম টিউমার জার্ম সেল থেকে আসে, ওভারিতে জার্ম সেল আছে, এখানেও জার্ম সেল আছে, একই ধরনের টিউমার। তাহলে একটা হচ্ছে সেমিনোমেটাস টিউমার, একটা হচ্ছে সেমিনোমা, আর নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমার হলো এমব্রায়োনাল কার্সিনোমা, কোরিওকার্সিনোমা এন্ড টেরাটোমা। কেমন? এই আরেকটা আমরা কি বললাম, নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমার মোর দেন ওয়ান হিস্টোলজিক টাইপ, এইটা মিক্সড জার্ম সেল টিউমার বলে। এটা কি জিনিস? এটা হচ্ছে এই যে ইয়র্কশেপ টিউমার আছে, এমব্রায়োনাল কার্সিনোমা আছে, টেরাটোমা আছে, এই টিউমারগুলো হচ্ছে কখনো কখনো মিক্স থাকতে পারে। হয়তো এমব্রায়োনাল কার্সিনোমা আছে, তার সাথে সেমিনোমা আছে, কোরিওকার্সিনোমা আছে, তার সাথে এমব্রায়োনাল কার্সিনোমা আছে, ইয়র্কশেপ টিউমার আছে, এরকম যদি থাকে তখন সেটা বলে হয় মিক্সড জার্ম সেল টিউমার। তাহলে টেস্টিস টিউমার ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সব জার্ম সেল টিউমার, যেগুলো ইনসাইডও, প্রথমে ইনসাইডও থাকে, পরবর্তীতে ইনভেসিভ টিউমার হয়, অথবা কিছু টিউমার আছে যার জার্ম সেল থেকে, যার টিস্যু অরিজিন আমরা ঠিক জানি না, যেমন স্পার্মাসাইটিক টিউমার, টেরাটোমা, ইয়র্কশেপ টিউমার, মিক্সড টেরাটোমা, ইয়র্কশেপ টিউমার। সরি।
সেক্স কোড স্টোমাল টিউমার হতে পারে, যেমন লিডিক সেল টিউমার, সার্টোলি সেল টিউমার। এছাড়া আরেকটা টিউমার হচ্ছে গোনাডোব্লাস্টোমা। তো দিস ইজ দি সিম্পলিফাইড, মোটামুটি সিম্পলিফাইড একটা ক্লাসিফিকেশন জার্ম সেল টিউমার্স অফ দি টেস্টিস। তাহলে সবচেয়ে কমন টিউমার কোনটা আমরা বললাম? সেমিনোমা। সেমিনোমা হচ্ছে মোটামুটি 50% ক্ষেত্রে সেমিনোমা থাকে। টেস্টিসের সবচেয়ে কমন টিউমার, অ্যাবাউট 50% অফ কেসে যখন টিউমার ডেভেলপ করে সেটা হচ্ছে সেমিনোমা। সাধারণত থার্ড ডিকেটে হয়, 30 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়। এবং ওভারিতেও কিন্তু সেম একটা টিউমার হয়। ওভারিতে যখন হয় তখন সেটাকে কি বলা হয়? ওভারির কাউন্টার পার্ট, এটাকে বলা হয় ডিসজার্মিনোমা। তো সেমিনোমাটা এরকম খুবই সলিড একটা টিউমার, এরকম লোবুলেটেড থাকে, ওয়েল সার্কামস্ক্রাইবড, যে খুব সুন্দর বাইরের বাউন্ডারিটা ওয়েল সার্কামস্ক্রাইবড একটা টিউমার টেস্টিসে। এবং আমরা যদি হিস্টোলজিক্যালি দেখবো সব এই ধরনের সেল, এরকম বড় বড় সেলস, এবং তার মাঝে মাঝে কিছু লিম্ফোসাইটস থাকে। তো সবচেয়ে কমন টিউমার হচ্ছে, আমরা জানলাম যে জার্ম সেল টিউমার, সেটা হচ্ছে সেমিনোমা। এছাড়া আরো কিছু আরেকটা টিউমার আছে স্পারমাটোসাইটিক সেমিনোমা। এটার নাম সেমিনোমা হলেও কিন্তু এটা কিন্তু যে নর্মাল যে সেমিনোমা তার সাথে একটু বয়সের দিক দিয়ে খুব ইল্ডারলি পার্সনদের হয়, সাধারণত 60-র পরে হয়, এবং স্লো গ্রোয়িং একটা টিউমার থাকে। এবং ক্লিনিক্যাল এবং হিস্টোলজিক্যালি এটা যে আমরা যে সেমিনোমা বললাম সেটার থেকে এটা স্পারমাটোসাইটিক সেমিনোমাটা হচ্ছে একটা ডিস্টিংক্ট, একটা আলাদা টিউমার। এছাড়া এমব্রায়োনাল টিউমার, এমব্রায়োনাল কার্সিনোমা হয় সাধারণত 20 to 30 ইয়ার্স এজ গ্রুপে, এবং মোর অ্যাগ্রেসিভ টিউমার, সেমিনোমার চেয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ টিউমার থাকে এই এমব্রায়োনাল কার্সিনোমা। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে হয়, সাধারণত চিলড্রেন 3 ইয়ার্স অফ এজের ক্ষেত্রে একটা টিউমার ডেভেলপ করতে পারে, সেটা হচ্ছে ইয়ক্সিক টিউমার, ভালো প্রগনোসিস। আর কোরিওকার্সিনোমা হলে হাইলি ম্যালিগন্যান্ট টেস্টিকুলার টিউমার, এবং সাধারণত এই ক্ষেত্রে বিটে এসসিজি লেভেল হচ্ছে হাই এলিভেটেড থাকে, অনেক বেশি হাই থাকে, এবং এগুলো কিন্তু ওয়াইড স্প্রেড মেটাস্টেসিস হয়। তো টেস্টিসের এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট টিউমার। আর এটা হচ্ছে টেরাটোমা। টেরাটোমা হচ্ছে যখন ওয়ান জার্ম লেয়ার, যে কোনো একটা টিউমারের যে ডেরিভেটিভস গুলো, যে কম্পোনেন্ট গুলো, সেগুলো যখন মনে হয় যে মোর দেন ওয়ান জার্ম লেয়ার থেকে আসে, সেগুলো হচ্ছে টেরাটোমা। এবং টেরাটোমাকে এখন প্রি পিভার্টাল টাইপ বলা হয়, প্রি পিভার্টাল টাইপ, আবার পিভার্টাল টাইপ আছে। এগুলো সাধারণত বয়সের সাথে রিলেটেড, আর্লি এজে হলে প্রি পিভার্টাল, পরে হলে সাধারণত এগুলোকে বলা হয় পোস্ট পিভার্টাল। এবং হিস্টোলজিক্যালি কিছু ডিফারেন্ট তৈরি করে এই টেরাটোমাগুলো। তো এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তো আজকে আমরা দেখলাম যে ডিজিজ অফ দি আচ্ছা ডিজিজ অফ পেনিসে কি কি ডিজিজ হয়, এবং টেস্টিসে কি কি টিউমার হয়। পরবর্তীতে আমরা হয়তো প্রোস্টেটে কি কি টিউমার হয়, প্রোস্টেটের প্যাথোলজি নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব। কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে। আচ্ছা, যাই হোক, কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ধৈর্য ধরে শোনার জন্য। এবং পরবর্তীতে যদি কারো কোনো কোশ্চেন অ্যারাইজ করে কমেন্টে লিখলে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।